আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদের সাথে আছি সিফাত শারমিন। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এইচএসসি এবং সমমানের সবাই অটোপাস, এ নিয়ে বিরূপ মন্তব্য নয় আহ্বান প্রধানমন্ত্রীর। মার্চ এপ্রিলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আভাস। বিক্ষিপ্ত সংঘর্ষে তৃতীয় ধাপে ৬২ পৌরসভায় ভোট শেষ, বেশিরভাগেই আওয়ামী লীগ জয়ী, কয়েক জায়গায় বিএনপির বর্জন। টিকার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কঠিন পরিস্থিতি, মোবাইল অ্যাপেও জটিলতা, অপপ্রচারে বিভ্রান্ত না হতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকায় ওবায়দুল কাদের মির্জা কাদের সমঝোতা, ১ মাসের আলটিমেটাম, দাবি না মানলে বসুরহাটে আবারও আন্দোলনের হুঁশিয়ারি। আরও ১,৪৬৩ রোহিঙ্গাকে ভাষান্তরে স্থানান্তর, বাড়তি সুযোগ সুবিধায় স্বস্তির আশা। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ২০২০ সালের এইচএসসি ও সমমানে এবার শতভাগ পাস দেখানো হয়েছে, আর মোট জিপিএ 5 পেয়েছে ১,৬১,৮০৭ জন। ফলাফল প্রকাশের জন্য আইন সংশোধন করে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের গড় মানের ভিত্তিতে দেয়া হয়েছে এইচএসসির এই ফলাফল। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আসন সংখ্যা সীমিত থাকায় পরীক্ষার মাধ্যমে যোগ্যতা যাচাই করে উচ্চশিক্ষার আসন নিশ্চিত করতে হবে পাশ করা শিক্ষার্থীদের। শনিবার সকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ৯টি সাধারণ, আলিম ও কারিগরি শিক্ষা বোর্ডের ফলাফল শিক্ষামন্ত্রীর হাতে তুলে দেন বোর্ডের চেয়ারম্যানরা। ফলাফলে দেখা যায়, এবারের এসএসসি বা সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ১৩,৬৭,৩৭৭ জন, যাদের জেএসসি এবং এসএসসির গড় মানের ভিত্তিতে পাশ করেছে শতভাগ শিক্ষার্থী। এর মধ্যে জিপিএ 5 পেয়েছে ১,৬১,৮০৭ জন, যা ২০১৯ সালের তুলনায় ১,১৪,৫২১ জন বেশি জিপিএ 5 পেয়েছে। আর জিপিএ 5-এর শতকরা হার ১১.৮৩। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেন, এই ফল প্রকাশে সংশোধন করতে হয়েছে শিক্ষা বোর্ড আইন। ফল নির্ধারণের লক্ষ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে ৮ সদস্যের পরামর্শ কমিটি গঠন করা হয়েছিল বলেও জানান তিনি। জানান, জেএসসি সমমান 25% এবং এসএসসি সমমান পরীক্ষার 75% গড় নাম্বার বিবেচনায় নেওয়া হয়েছে চূড়ান্ত ফলাফল নির্ধারণে। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় নিয়ে পরীক্ষা নেওয়া একেবারেই সম্ভব না হয় আমরা আপনার সানুগ্রহ নির্দেশনায় বিকল্প পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণ করি, এবং ইতোমধ্যেই আমাদের শিক্ষা সচিব মহোদয় বলেছেন যে আমরা কি করে পরামর্শ কমিটি গঠন করেছি, এবং আমাদেরকে এজন্যে আমাদের পরীক্ষার আইনসমূহ আমাদের পরিবর্তন করতে হয়েছে, এবং অতি সম্প্রতি আমাদের মহান জাতীয় সংসদে এ সংক্রান্ত 3টি আইন আমরা পাশ করেছি, এবং তারপরেই আমরা আজকে এই ফলাফল ঘোষণা করার ব্যবস্থা করেছি। মন্ত্রী আরও জানান, পরামর্শ কমিটির সুপারিশের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশিত হয়েছে। এবারে পাশ করা এই বিপুল সংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষায় সীমিত সংখ্যক আসনে কিভাবে ভর্তি হবেন, এমন প্রশ্নের জবাব দেন মন্ত্রী। এখন যেটা আছে যে আমাদের সবাই যে বিশ্ববিদ্যালয়ে পড়বেন তাও তো নয়, আমাদের আরও নানান রকম, আমাদের অনেক কারিগরি শিক্ষার অনেক জায়গা আছে যেখানে কিন্তু শিক্ষার্থীদের জায়গা খালি থাকে, কিন্তু আমরা শিক্ষার্থী পাই না। তো এবার আশা করি যে তারা সেই দিকেও যেতে অনেকে উদ্বুদ্ধ হবেন, এবং সেটা যদি যান তাহলে তাদের জন্যও যেমন ভালো, দেশের জন্যও ভালো। সন্তানকে অসুস্থ প্রতিযোগিতার দিকে ঠেলে না দিয়ে মানুষের কল্যাণে নিয়োজিত হতে উদ্বুদ্ধ করতে অভিভাবকদের পরামর্শ দেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনার অস্বাভাবিক পরিস্থিতি বিবেচনায় ২০২০ সালের এইচএসসি ও সমমানের ফলাফল বিকল্প পদ্ধতিতে দেওয়া হয়েছে। এ নিয়ে বিরূপ মন্তব্য না করতে আহ্বান জানিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে করোনা পরিস্থিতি দেখে আগামী মার্চ এপ্রিলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী। করোনা পরিস্থিতির কারণে জেএসসি, জেডিসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেয়া হলো ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। গণভবন থেকে ডিজিটাল পদ্ধতিতে ফল প্রকাশের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় পরীক্ষা না নেয়ার কারণ তুলে ধরেন তিনি। তাদের স্বাস্থ্য সুরক্ষাটা দেওয়ার জন্যই
এই ব্যবস্থাগুলো আমরা নিতে বাধ্য হয়েছি। কারণ আমি চাই না যে আমরা ক্লাস করব, অনেকে অনেক রকম সেন্টিমেন্টাল হচ্ছেন, কথা হচ্ছেন যে পরীক্ষা নেবে, কিন্তু এগুলি করতে যেয়ে কেউ যদি সংক্রমিত হয় তাহলে তার দায় দায়িত্ব কে নেবে? যারা সমালোচনা করছেন এখন এই পদ্ধতিতে রেজাল্ট দেওয়ার কারণে, তারা নেবেন দায়িত্ব? নিশ্চয়ই তারা নেবে না, তখন তারা নতুনভাবে আবার সমালোচনা শুরু করবেন। অটো প্রমোশন নিয়ে তিক্ততা সৃষ্টি না করতে আহ্বান জানান সরকার প্রধান। এমনিতেই স্কুলে যেতে পারছে না, কলেজে যেতে পারছে না, বিশ্ববিদ্যালয়ে যেতে পারছে না, এটা তাদের জীবনে একটা বিরাট বাধা সৃষ্টি করছে। সেই ক্ষেত্রে যদি আবার এই ফলাফল নিয়ে বিরূপ মন্তব্য করা হয় তাহলে, বা দেওয়ার পদ্ধতি নিয়ে বিরূপ মন্তব্য করা হয়, এটাও কিন্তু তাদের জন্য তাদের মানসিক চাপ পড়বে। কাজে যারা এই ধরনের কথা বলছেন তাদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। করোনা পরিস্থিতির উন্নতি হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। যেহেতু মার্চ মাসে করোনা ভাইরাস ব্যাপকভাবে শুরু হয়েছে, তবে আমরা এই ফেব্রুয়ারি মাসটা নজরে রাখবো। যদি ফেব্রুয়ারি মাসে অবস্থা ভালো থাকে, পরবর্তীতে আমরা সীমিত আকারে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খুলে করোনা ভ্যাকসিন নিতে সবাইকে মানসিকভাবে প্রস্তুত থাকার আহ্বান জানান সরকার প্রধান। এবং পরীক্ষা সংশ্লিষ্ট সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। চেষ্টা এবারের এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা তাদের বিষয়ে সমালোচনা না করার আহ্বান জানিয়েছেন সকলের প্রতি। তারা বলেছেন, শেষ দিন পর্যন্ত পরীক্ষার জন্য তৈরি ছিলেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এইচএসসি উত্তীর্ণদের নিয়ে ব্যঙ্গ করায় শিক্ষার্থীরা কষ্ট পাচ্ছেন। সেই সাথে করোনার কারণে কলেজ বন্ধ থাকায় ফলাফলের উচ্ছ্বাসও নেই তাদের। করোনায় বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানে এইচএসসির ফল ঘোষণা। উত্তীর্ণ শিক্ষার্থীদের সাফল্যের উদযাপনও ভিন্ন। তাই বন্ধুদের সাথে পার্কে আড্ডা দিয়েই এবারের এইচএসসির ফল উৎসব করছেন অনেকে। পরীক্ষা না দেওয়ার আক্ষেপ সবসময় থাকবে, কিন্তু কলেজে যে উদযাপন করতে পারলে আরো ভালো হতো। এর চেয়েও বড় কষ্টের ছাপ অনেক শিক্ষার্থীর চোখে মুখে। প্রস্তুতি থাকার পরও পরীক্ষা দিতে না পারার আক্ষেপ তাদের। আবার ফেসবুকে ট্রল মানতে পারছেন না অনেকেই। এখন এটার উপর তো আমাদের কোনো হাত নেই, কিন্তু যেভাবে কষ্ট একটা জায়গাতেই থাকবে। হয়তো আমরা 7 মাস সাফার করার পরে যে ডিসিশনটা জানতে পেরেছি, মাঝখানে যে একটা আমাদের একটা মেন্টাল টর্চার গেল, সেটা কেউ বুঝবে না, কিন্তু ঠিকই নেগলেক্ট করার সময় সবাই নেগলেক্ট করবে যে ও অটো পাস। তারা যেই বইটা পড়ে পাস করেছে এইচএসসি, আমাদেরও এইচএসসির হওয়ার 3 দিন 4 দিন আগ পর্যন্ত কিন্তু আমাদের সেই বইটাই পড়া লেগেছে, এবং সেই বই পড়ে সে যেভাবে টেস্ট পরীক্ষা প্রি টেস্ট পরীক্ষা পাস করে এইচএসসি পরীক্ষার জন্য এলিজিবল হয়েছে, ঠিক সেম ওয়েতেই আমরাও কিন্তু এইচএসসির জন্য ওয়েট করছিলাম। রেজাল্টটা যেভাবে দেওয়া হয়েছে এটা তো অবশ্যই রাষ্ট্রীয় ডিসিশন, এটা তো আমাদের নিজের কোনো কিছু না। আমাদের প্রিপারেশন ছিল, আমাদের ফুল প্রিপারেশন ছিল, আমরা টেস্ট পরীক্ষা দিয়েছি, প্রি টেস্ট এভরিথিং। এখন আমাদের একটা রিকোয়েস্ট সবার কাছে, যেন এটা সবাই ভালো করে নিতে পারে, যেন এটাকে কেউ ছোট করে না দেখে। আমাদের প্রিপারেশন খুবই ভালো ছিল এবং পরীক্ষা দিলে এই রেজাল্টটাই পাইতাম। আমি কনফিডেন্ট আমি এইটাই পেতাম, কিন্তু সেটা হয়তো মানুষ অটো পাস বলে চালাই দিবে। বাট আমি যেহেতু নিজের কাছে কনফিডেন্ট, তাই আমি আমার রেজাল্ট নিয়ে খুশি। আমরা ওই দিক দিয়ে বলতে গেলে যেহেতু আমরা বেশি টাইম পেয়েছি, আমরা উল্টা আরও আগে আছি। কেউ কেউ বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠলেও অনেকেই বাসাতেই ছিলেন খুশির এই দিনে। মূল্যায়নের ভিত্তিতে ফল ঘোষণা ইতিবাচকভাবেই দেখছেন তারা। পরীক্ষা দিয়ে রেজাল্ট পেলে অবশ্যই আমাদের ভালো লাগতো, এর চেয়ে আরও বেশি ভালো লাগতো, কিন্তু দেখা যাচ্ছে কোভিড-19-এর জন্য আমাদের 26 তারিখে যে পরীক্ষাটা আটকে গেল, তারপর থেকে দীর্ঘদিন আমরা যে একটা মানসিক অশান্তিতে ছিলাম যে পরীক্ষা হবে কি হবে না, কিন্তু তারপরে যে একটা সিদ্ধান্ত আসলো, চূড়ান্ত সিদ্ধান্ত, সেজন্য আমরা মাননীয় শিক্ষামন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। দীর্ঘদিন যাবৎ আমরা অনেক আশঙ্কার মধ্যে ছিলাম, কিন্তু আজকে সব দুশ্চিন্তা কেটে গেল, তাই আমি সন্তুষ্ট প্রকাশ করছি। সরকার এবং শিক্ষামন্ত্রীর কাছে আমাদের বিশেষ অনুরোধ, ইউনিভার্সিটি পরীক্ষাগুলোতে জিপিএর উপর ভিত্তি করে যে মার্কটি ধরা হতো সেটি মূল পরীক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করা হোক। সবকিছু ছাপিয়ে উচ্চশিক্ষার জন্য এখন প্রস্তুতি নিতে চান এই শিক্ষার্থীরা, প্রমাণ দিতে চান নিজেদের যোগ্যতার। মিরাজ হোসেন গাজী, বাংলাভিশন, ঢাকা। প্রথম ধাপে 31টি পৌরসভা নির্বাচনে দলের মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড। এছাড়া 4টি উপজেলা ও 3টি ইউনিয়ন পরিষদও দলের প্রার্থী ঠিক করা হয়। প্রধানমন্ত্রী ও দলটির সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে প্রার্থী চূড়ান্ত করা হয়। এর আগে সকাল 11টায় গণভবনে বৈঠক শুরু হয়। এতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ছাড়াও মনোনয়ন বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনের তাফসিল অনুযায়ী আগামী 28 ফেব্রুয়ারি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এ দফায় সব পৌরসভায় ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএমে।
তৃতীয় ধাপে দেশের ৬২ পৌরসভা নির্বাচনে এ পর্যন্ত পাওয়া ফলাফলে বেশিরভাগ জিতেছেন আওয়ামী লীগ প্রার্থীরা। বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে রয়েছেন রাজশাহী কেশরহাট পৌরসভায় শহীদুজ্জামান শহীদ, কিশোরগঞ্জে পারভেজ মিয়া, খুলনার পাইকগাছায় সেলিম জাহাঙ্গীর, ঝালকাঠির নলছিটিতে আব্দুল ওয়াহেদ খান, নড়াইলে আঞ্জুমান আরা, কালিয়ায় ওয়াহিদুজ্জামান হীরা, নেত্রকোনায় দুর্গাপুরে আলাউদ্দিন আলাল, শেরপুরের নলিতাবাড়িতে আবু বকর সিদ্দিক, মৌলভীবাজারে মোহাম্মদ ফজলুর রহমান, রাজবাড়ী পাংশায় ওয়াজেদ আলী মণ্ডল, কুড়িগ্রামের উলিপুরে আলহাজ মামুন সরকার, বরগুনা পৌরসভায় অ্যাডভোকেট কামরুল আহসান মহারাজ, বরিশালের মেহেদীগঞ্জে কামাল উদ্দিন খান, কুমিল্লার বরুড়ায় বক্তার হোসেন, টাঙ্গাইল সদরের সিরাজুল হক আলমগীর, মধুপুরের সিদ্দিক হোসেন খান ও ভূঁইয়াপুরে মাসুদুল হক মাসুদ, পিরোজপুরের স্বরূপকাঠিতে নৌকা প্রতীকে গোলাম কবির। এদিকে বগুড়ার শিবগঞ্জ ও নন্দীগ্রামে আওয়ামী লীগ প্রার্থী এবং গাবতলী ও কাহালুতে বিএনপি প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। সিলেটের জকিগঞ্জে ও গোপালগঞ্জে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ ও আমিনুল ইসলাম রাসেল, গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বতন্ত্র প্রার্থী মুকিতুর রহমান রাফি, শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইদ্রিস মিয়া এবং ভেদরগঞ্জে জিতেছেন স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার। বিক্ষিপ্ত সংঘর্ষ, সংঘাত ও অনিয়মের নানা অভিযোগে তৃতীয় ধাপে দেশের ৬২ পৌরসভার ভোট নেওয়া শেষ হয়েছে। কয়েকটি পৌরসভায় ভোট বর্জন করেছেন বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। এদিকে আইনি কারণে আজ ভোট হয়নি কুমিল্লার লাকসাম ও ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায়। এই সংঘর্ষ লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌরসভার 2 প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে। পশ্চিম কাজিরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের এই সংঘর্ষ ছড়িয়ে পড়ে 1 কিলোমিটার দূরে বালুয়া চৌমোহনী এলাকা পর্যন্ত। রামগঞ্জ নোয়াখালী আঞ্চলিক সড়ক অবরোধ করে রাখে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকরা। এ সময় পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এতে 3 জন গুলিবিদ্ধ ও 6 পুলিশ সহ অন্তত 30 জন আহত হন। সংঘর্ষের কারণে কিছু সময় ভোট গ্রহণ বিঘ্নিত হয়। যারা এখানে আসছিল গোলযোগ করার জন্য তাদেরকে গ্রেফতার করা হবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোট গ্রহণের শুরুতে ফেনী পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে 2 কাউন্সিলর প্রার্থীকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এ সময় কেন্দ্রের পাশে ককটেল বিস্ফোরণ করে তারা। জাল ভোট দেয়া নিয়ে সংঘর্ষ হয় টাঙ্গাইলের ভুয়াপুর পৌর নির্বাচনের 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে। পৌরসভার কুতুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনায় 2 জনের হাতের কবজি ও 2 জনের আঙ্গুল কেটে ফেলা হয়। যশোরের মনিরামপুরের 12টি কেন্দ্র থেকেই পোলিং এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন বিএনপির প্রার্থীরা। বিজয়রামপুর কেন্দ্রে 2 কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় প্রায় অর্ধশত ককটেলের বিস্ফোরণ ঘটায় সন্ত্রাসীরা। আমাদেরকে বলা হলো 2 মিনিটের ভিতর জায়গা ছেড়ে দাও। আমরা পিছিয়ে আসলাম। 12টা ভোট কেন্দ্রে প্রত্যেকটা ভোট কেন্দ্রে আমাদের এজেন্ট ছিল। কোনো কেন্দ্রে এজেন্ট ঢুকতেই দেওয়া হয়নি, আর কোনো কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা কেন্দ্রেই তারা সন্ত্রাস সৃষ্টি করেছে। একটি বুথের মধ্যে তার একটি এজেন্ট দেওয়া নাই। আমি জিজ্ঞাসা করেছি যে এখানে ধানের শীষের এজেন্ট কারা, কোনো এজেন্ট নাই। উনি কোনো এজেন্ট থ্রো করেননি, কোনো এজেন্ট দেননি, কোনো এজেন্টকে আমি পাইনি। সাতক্ষীরার কলারওয়ায় এজেন্টদের মারধর ও লাঞ্ছিত করার অভিযোগে বিএনপির প্রার্থী শরীফুজ্জামান তুহিন ভোট বর্জন করেন। অনিয়মের অভিযোগে স্বতন্ত্র প্রার্থী নার্গিস সুলতানাও ভোট বর্জনের ঘোষণা দেন। এছাড়া কয়েকজন কাউন্সিলর প্রার্থীও ভোট বর্জন করেছেন। প্রতিটা সেন্টারে যে পোলিং এজেন্টের নিয়ে যখন যায়, প্রিজাইডিং অফিসার মহোদয় তাদেরকে অবহিত করি, কিন্তু তারা আমার কোনো সহযোগিতা করেন নাই এবং ওখানে পুলিশ প্রশাসন যারা ছিল তারা ওখানে আমাকে আমি প্রার্থী আমাকে অ্যাসাল্ট করে তাকে ওখানে বের করে দেওয়া হয়েছে। কেন্দ্র দখল, এজেন্টদের বের করে দেয়া ও প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ এনে নির্বাচন বর্জন করেন কিশোরগঞ্জ পৌরসভার বিএনপির প্রার্থী ইসরাইল মিয়া, কটিয়াদি পৌরসভায় বিএনপির প্রার্থী তোফাজ্জল হোসেন খান দিলীপ এবং একই পৌরসভার স্বতন্ত্র প্রার্থী সালমা আনিকা। সরকারের কাছে জোর দাবি থাকবে আজকের ইলেকশন বাতিল করে পুনরায় তফসিল ঘোষণা করে নির্বাচন ব্যবস্থা করার জন্য। ঝিনাইদহে ভোট নেওয়া হয় হরিণাকুণ্ডু ও কোটচাঁদপুর পৌরসভায়। হরিণাকুণ্ডু পৌরসভার মান্দারতলা জোড়াপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে হামলা চালায় দুর্বৃত্তরা। এই সময় 1 নম্বর বুথে 2টি ব্যালট বাক্স ভাঙচুর করা হয়। শান্তিপূর্ণভাবে ভোট নেওয়া হয়েছে মৌলভীবাজার সদর পৌরসভা নির্বাচনে। আগের দিন নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী মোহাম্মদ অলিউর রহমান। ময়মনসিংহের গৌরীপুরে 2 মেয়র প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এ সময় গুরুতর আহত হন এনটিভির ক্যামেরাম্যান মোহাম্মদ মাসুদ রানা। তার ক্যামেরা ভাঙচুর করে হামলাকারীরা।
এছাড়া কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগে ভোট বর্জন করেন বরিশালের গৌরনদী পৌরসভার বিএনপির প্রার্থী হান্নান শরীফ, টাঙ্গাইলের মধুপুরের আব্দুল লতিফ পান্না, বগুড়ার শিবগঞ্জ পৌরসভার মতিউর রহমান মতিন এবং নাটোরের সিংড়া পৌরসভায় বিএনপির প্রার্থী তাইজুল ইসলাম। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, বিএনপি নির্বাচনে অংশই নেয় পরিকল্পিতভাবে নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য। শনিবার দুপুরে কুষ্টিয়ায় পিটিআই রোডে নিজ বাসভবনে সাংবাদিকদের নিয়ে কথা বলেন। এ সময় নির্বাচন নিয়ে হানিফ বলেন, ভোটের সময় দেখা যায় বিএনপির কোনো এজেন্ট থাকে না, ভোটার থাকে না, আর ভোটের সময় আইন শৃঙ্খলা রক্ষার জন্য প্রশাসন নিরপেক্ষ ভূমিকায় সক্রিয় থাকবে, এটাই স্বাভাবিক। ভোটের নামে বিএনপির সন্ত্রাসীরা নাশকতা করলে আইন শৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবেই, এতে তারা আওয়ামী লীগের লোকজনকেও ছাড় দেয় না। বিএনপির যদি নাশকতা মামলার আসামিরা এই ভোটের অজুহাতে যদি মাঠে সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়, সেক্ষেত্রে তো প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তার ব্যবস্থা নেবেই। বিএনপির মধ্যে সবসময় নির্বাচন কমিশনকে বিতর্কিত করার জন্য, নির্বাচন কমিশন ব্যবস্থাকে বিতর্কিত করার জন্য তাদের যে একটা পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা মাফিক তারা নির্বাচনে অংশ নেয় এবং নির্বাচনের ভোটের সময় দেখা যায় তার কোনো এজেন্ট থাকে না, তার কর্মী থাকে না, ভোট দিতেও আসে না। প্রশাসন তো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে সরকার। ইভিএম এর মাধ্যমে ভোট নেওয়ার সমালোচনাও করেন তিনি। রাজধানীর রায় সাহেব বাজার মোড়ে শীতবস্ত্র বিতরণের সময় রুহুল কবির রিজভী এই অভিযোগ করেন যে এই সরকার যেমন ভোটকে ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে। আপনি ভোট দিতে যাবেন, আপনার ভোটার আইডি কার্ড আছে, কিন্তু আপনি গিয়ে দেখবেন আপনার ভোট দেওয়া হয়ে গেছে। এখন একটি ইভিএম মেশিন তৈরি করেছে ভোট দেওয়ার জন্য। আর যে লোক দিনের ভোট রাত্রে করে, যে লোক ভোটারদেরকে ভোট দিতে যেতে দেয় না, যে লোক নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে, যে লোক নিজেদের লোকদেরকে দিয়ে নির্বাচন কমিশন করেছেন যাতে নিজেদের লোকরা সবাই যেতে, এখানে সুষ্ঠু ভোট না হয়, তিনি ইভিএম মেশিন কেন দিয়েছেন? এই মেশিনটা দিয়ে জালিয়াতি করা যাবে। করোনার টিকা পেতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুব কঠিন হয়ে পড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, মোবাইল অ্যাপ চালু হতে সময় লাগছে, আর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কি কি সীমাবদ্ধতা রয়েছে তা দেখা হচ্ছে এবং ঠিক করা হচ্ছে, যে কারণে টিকা প্রয়োগে 1 সপ্তাহ সময় নেওয়া হচ্ছে। অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সকলকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তর। করোনা মোকাবেলায় সম্মুখ সারিতে যারা কাজ করেছেন ও 55 বছর বয়সীদের আগে টিকা দিতে চায় সরকার। 7 ফেব্রুয়ারি দেশব্যাপী এ কার্যক্রমের সূচনা হবে। সেজন্য সুরক্ষা.gov.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে। সম্মুখ সারির গণমাধ্যম কর্মী হিসেবে বারবার চেষ্টা করেও রেজিস্ট্রেশন করা সম্ভব হয়নি ওই ওয়েবসাইটে। শনিবার সকাল 10টা পর্যন্ত মাত্র 11,000-এর কিছু বেশি মানুষ রেজিস্ট্রেশন করতে পেরেছেন। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, রেজিস্ট্রেশন প্রক্রিয়া ছাড়া আর কি কি বিষয়ে ঘাটতি রয়েছে তা দেখা হচ্ছে। ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে না পারলে ম্যানুয়ালি হলেও নাম লিখিয়ে নেওয়ার এবং টিকা দেওয়ার আহ্বান জানাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। যে বিষয়গুলো আমাদের এই টিকা কার্যক্রমের সাথে সম্পৃক্ত রয়েছে, তার মধ্যে রেজিস্ট্রেশন, আমাদের টিকা পৌঁছে দেওয়া, ডিস্ট্রিবিউশন, সমস্ত প্রস্তুতিগুলো নেওয়া, কেন্দ্র সংখ্যা বাড়াতে হবে কিনা, আরও কমাতে হবে কিনা, এক কেন্দ্রে আমরা 6 জনের কথা বলেছি, সেই 6 জন ঠিক আছে, সেটা বাড়াতে হবে না কমাতে হবে, এই সমস্ত ব্যবস্থাটা ঠিকমতো কাজ করছে কিনা দেখার জন্যই কিন্তু আমরা এই 1 সপ্তাহ সময় নিয়েছি। ঢাকা শহরে 49টি এবং দেশের অন্যান্য স্থানে 613টি স্পট বা কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এই টিকার বিশেষ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। এই টিকাটা এমন একটা টিকা, এটা মেজর কোনো কন্ট্রাইন্ডিকেশন যতদূর সম্ভব আমি জানি যে নাই। গুজবে কান না দেওয়ার জন্য অনুরোধ করুন। 3 নাম্বার কথা হচ্ছে, লোকজনকে উদ্বুদ্ধ করুন যে তারা যেন আসে, তারা যেন টিকা নেয়। এদিকে মানিকগঞ্জে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, টিকাদানের জন্য 42,000 স্বাস্থ্যকর্মীকে প্রশিক্ষণ দিয়েছে সরকার। ভ্যাকসিন দেওয়া হবে ফ্রন্টলাইন ওয়ার্কারদের আগে, যারা সমাজে সব সময় যাদেরকে দৌড়াদৌড়ি করতে হয়, সকলকেই প্রথম পর্যায়ে দিয়ে দেওয়া হবে। তারপরে 55 ঊর্ধ্ব যারা আছেন তাদেরকে আমরা ভ্যাকসিনেট করব। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, বর্তমানে সরকারের কাছে 70 লাখ ভ্যাকসিন মজুদ রয়েছে। আগামীতে আরও যে ভ্যাকসিন আসবে তাতে 5.5 কোটি মানুষকে টিকা দেওয়া সম্ভব হবে। আরিফুল হক, বাংলা ভিশন, ঢাকা।
আলোচিত বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা জানিয়েছেন, নোয়াখালীর অপরাজনীতি, টেন্ডারবাজি, অস্ত্রবাজি বন্ধে তার কর্মসূচি দলের হাইকমান্ডের নির্দেশে স্থগিত রাখা হয়েছে। বিষয়টি প্রধানমন্ত্রী অবহিত, যাচাই বাছাইয়ের পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন ওবায়দুল কাদের। বিকেলে 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের সাথে সাক্ষাতের পর আব্দুল কাদের মির্জা জানান, আগামী 1 মাসের মধ্যে সমস্যার সমাধান না হলে পরবর্তী কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। এক প্রশ্নের জবাবে আলোচিত এই মেয়র জানান, গঠনতন্ত্র অনুযায়ী বিভিন্ন বিষয়ে মন্তব্য করে থাকেন তিনি। অন্যায়, অবিচার ও অনিয়মের বিরুদ্ধে তার মন্তব্য অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দেশের যে কোনো নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আশা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী চেষ্টা করছেন, বসুরহাট পৌরসভা নির্বাচন তার প্রমাণ। তবে কিছু কিছু নির্বাচন প্রশ্নবিদ্ধ বলেও দাবি করেন আওয়ামী লীগের এই নেতা। নেত্রী ও সাধারণ সম্পাদকের উপর শতভাগ আস্থা রয়েছে বলেও দাবি করেন মির্জা কাদের। যে সকল কর্মসূচিগুলো নিয়েছিলাম সেগুলা আমরা স্থগিত করছি। আমাদের নেতা জননেতা ওবায়দুল কাদের সাহেব বলেছেন আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার জন্য এবং জননেত্রী শেখ হাসিনার কাছে নোয়াখালীর অপরাজনীতির বিষয়ে ইতিমধ্যে ওনার কাছে অভিযোগ আছে, সেগুলো উনি যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। টেন্ডারবাজি, তারপরে চাকরি বাণিজ্য, প্রশাসনের উপর প্রভাব কাটিয়ে যে অপরাজনীতি চলছে, এটা যদি বন্ধ না হয়, যদি অস্ত্রবাজি বন্ধ না হয়, তাহলে 1 মাস পর পরবর্তী কর্মসূচি নিব। আজ আরও 1463 রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছেন। এ নিয়ে তৃতীয় দফায় 2 দিন সেখানে গেলেন মোট 3241 জন। সকালে চট্টগ্রামের পতেঙ্গা থেকে নৌবাহিনীর 4টি জাহাজ তাদের নিয়ে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা করে। এর আগে শুক্রবার তাদের কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে কড়া নিরাপত্তায় পতেঙ্গা BF শাহীন কলেজের অস্থায়ী ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সকালে তাদের জাহাজে তোলা হয়। তৃতীয় দফায় 2টি ভাগে তাদের সেখানে নিয়ে যাওয়া হয়েছে। প্রথম ভাগে শুক্রবার ভাসানচরে নেওয়া হয়েছে 1778 জন রোহিঙ্গাকে। উন্নত জীবনের আশায় কক্সবাজারের ক্যাম্প ছেড়ে ভাসানচরে যাচ্ছেন বলে জানিয়েছেন তারা। এর আগে 4 ও 29 ডিসেম্বর 2 দফায় প্রায় 3500 রোহিঙ্গাকে ভাসানচরে পাঠানো হয়। 2017 সালের 25 আগস্ট থেকে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় অন্তত 8 লাখ রোহিঙ্গা। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের 34টি আশ্রয় শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা 11.5 লাখ। হাসিনা বলছে কি, হাসিনার ধন্যবাদ দিচ্ছিলাম। হাসিনা বলতে জায়গা ভালো, বাসন ভালো, তাই তো আমরা চলে আসছি। আমাদের তো অনেক ভালো লাগছে, আর আমাদের অনেক সুবিধা করে আত্ম হচ্ছে। এরা আমার আত্মীয় স্বজন বলতে ভালো, সেজন্য আমরা চলে যাচ্ছি। মুজিব বর্ষের আশ্রয়ন প্রকল্প জীবনমান উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে সিরাজগঞ্জ উল্লাপাড়ার বাংলা ইউনিয়নের রবিদাস সম্প্রদায়ের মানুষদের। নিজেদের নিরাপদ আশ্রয়ে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সনাতন ধর্মের এসব মানুষ এখন সামাজিক মর্যাদা বৃদ্ধিরও আশা দেখছেন। জামাল উদ্দিনের ক্যামেরায় রকুনুজ্জামানের রিপোর্ট। গরিবের চেয়ে গরিব, ছোট লোকের চেয়ে ছোট লোক, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসের এই উক্তি যেন বাস্তবে দেখা যায় সিরাজগঞ্জের উল্লাপাড়া বাঙ্গালা ইউনিয়নের প্রতাপবাজার রবিদাস পাড়ায়। মদন কুমার রবিদাস গ্রামের হাটে জুতো সেলাইয়ের কাজ করে 3 মেয়ে সহ 5 সদস্যের পরিবার নিয়ে কোনো রকমে দিনাতিপাত করতেন। ভাঙা ঘরে ঝড় বৃষ্টির কষ্টের সাথে বড় হতে থাকা কন্যা সন্তানদের নিরাপত্তা নিয়ে পরিবারটি যখন দিশেহারা, তখনই আশ্রয়ণ প্রকল্পের এই নিরাপদ ঘর। এই ঘরটা হওয়ার পর আমরা অনেক নিরাপদ, যে আমাদের কোনো ক্ষতি হবে না। চাল দিয়ে জল পড়তো, বৃষ্টির সময় বই খাতা সবকিছু ভিজে যেত। আগে ভাবিনি এইরকম ঘর একটা পাবো। পড়াশোনা মেয়েরা করতেছে নিশ্চিন্তা, ঘরের ভিতরে আর কোনো টেনশন নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ যে আমরা ঘরটা পাইছি, অনেক সুবিধা ভোগ করতেছি, এখন শান্তিতে বাস করতেছি। পাড়ার প্রায় সবাই ঘর পাওয়ার মতো দুস্থ হলেও তার মধ্যে সবচেয়ে দুস্থ রবিদাস সম্প্রদায়ের শতবর্ষী সুলেখা সদ্য সংসার শুরু করা পূর্ণকুমারী রবিদাস সহ 11টি পরিবারের কাছে সেমিপাকা ঘর হস্তান্তর করা হয়েছে। অনেকটা জীবনের অসম্ভব এক চাওয়া পূর্ণ হয়েছে এসব দুস্থ নিরন্ন মানুষের। বাচ্চা থাকো গুরু সকলে বাচ্চায় ডাকে, আমি পর মনে করি, আপনি মনে করেন আগে তো ভাঙা ঘরে ছিলাম, এখন ওদের পাকা ভারী হয়েছে, আমরা অনেক 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 আনন্দ বোধ করছি। আমার এই ইউনিয়নে আরও অনেক মানুষ গৃহহীন অবস্থায় আছেন। দয়া করে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার বাঙ্গালা ইউনিয়নের প্রতি নজর দিয়ে কিছু লোককে যদি আরও অসহায় মানুষকে যদি ঘর তৈরি করে দিতেন, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি চিরকৃতজ্ঞ থাকতাম। মুজিব বর্ষে আশ্রয়ণ প্রকল্পের এই নিরাপদ আশ্রয় পেয়ে এবার তারা স্বপ্ন দেখছেন আজীবনের দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হয়ে আসার। জুতো সেলাই থেকে মাঠে কাজ,
দিনমজুরের মানা কাজ করে যেসব মানুষজন এরকম জীর্ণ ঘরে থেকে কোনো রকমে দিনাতিপাত করছিলেন, আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে এমন আতপাকা ঘর পেয়ে তারা এখন স্বপ্ন দেখছেন জীবনের মান উন্নয়নের। রুখুনুজ্জামান, বাংলা ভিশন, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। দেশের জিডিপি প্রবৃদ্ধির সাথে তাল মেলাতে পারেনি কর্মসংস্থান। গত 1.5 দশকে প্রবৃদ্ধি 5% ঘর থেকে 8% ঘরে উন্নীত হলেও এ সময় কর্মসংস্থানের গতি টানা কমেছে। অর্থনীতিবিদরা বলছেন, বিনিয়োগ বাড়ানোর কৌশলেই বাড়তে পারে কর্মসংস্থান। করোনার কালো থাবায় বিশ্ব অর্থনীতি যখন কুপোকাত, তখনও উচ্চ প্রবৃদ্ধির ধারা জিয়ে রেখেছে বাংলাদেশ। গেল দশক জুড়েই জিডিপি প্রবৃদ্ধির গড় 7-এর বৃত্তে। তবে জিডিপির সাথে তাল মিলিয়ে আশার আলো দেখাতে পারেনি কর্মসংস্থান। ইনভেস্টমেন্টের কথা বলেন, সেটিও আসলে খুবই খারাপ অবস্থা, আর কর্মসংস্থানেরও খুবই খারাপ অবস্থা। পৃথিবীর যে কোনো দেশে যেখানে 7 থেকে 8% প্রবৃদ্ধি আছে, জিডিপি গ্রোথ আছে, সেখানে কিন্তু হুড়মুড় করে বিনিয়োগ আছে। আমাদের বিনিয়োগ কিন্তু বাড়ছে তো নাই, বরং ক্রমান্বয়ে অল্প অল্প করেও কমছে। শ্রম মন্ত্রণালয়ের কর্মসংস্থানের কৌশলপত্র বলছে, 2002-03 থেকে 2005-06 অর্থ বছরে কর্মসংস্থান বেড়েছে 2.3% হারে। পরের 5 বছরে তা বেড়ে দাঁড়ায় 3.45%। 2010 সালের পর থেকেই তা কমে দাঁড়ায় 2.3-এ। এর পরের 4 বছর এই হার ধারাবাহিকভাবে কমে হয় 1.30। আমাদের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জিডিপি বেড়ে যাচ্ছে, কিন্তু কর্মসংস্থান কিন্তু বাড়ছে না। সুতরাং জিডিপি এবং কর্মসংস্থান যদি বাড়তে হয়, আমাদের বিনিয়োগে মন দিতে হবে। আমাদের সর্বময়ভাবে যেখানে কর্মসংস্থান হয় সেদিকে আমাদের প্রচণ্ডভাবে নজর দিতে হবে। মিডিয়াম এবং স্মল স্কেল যে ইন্ডাস্ট্রি, সেদিকে একটু মনোনিবেশ করতে হবে, কারণ এখানে অনেক বেশি কর্মসংস্থান হয় বড় ইন্ডাস্ট্রির চেয়ে। বাংলাদেশের অর্থনীতি অনেক শক্ত অবস্থানে এখানে আছে, যেটি আসলে বিনিয়োগকারীদেরকে আকৃষ্ট করে। এটি উপস্থাপন করতে হবে। বাংলাদেশকে প্রেজেন্ট না করলে পরে আপনি বিনিয়োগ পাবেন না, কিন্তু সেটি ফিজিক্যালি করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 5টি শ্রমশক্তির পরিসংখ্যানে দেখা যায়, 2003 থেকে 2010 সালের মধ্যে 98 লাখ কর্মসংস্থান হলেও 2010 সাল থেকে 2017 সালে তা দাঁড়ায় 67 লাখে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার গেল 1 দশকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, প্রকল্প কমার পাশাপাশি কর্মসংস্থানও কমেছে ধারাবাহিকভাবেই। এ অবস্থায় শ্রমবাজারের কাঠামো পরিবর্তনের পরামর্শ অর্থনীতিবিদদের। শ্রমবাজারের যে কাঠামো, এই কাঠামোগত পরিবর্তনগুলো কিন্তু আমাদের বিবেচনায় নিতে হবে। যেমন এই কোভিডের পরে আমরা বলছি যে বিল্ড ব্যাক বেটার, তো সেখানে কিন্তু ডিজিটাল প্ল্যাটফর্ম, ই কমার্স, এইসব জায়গাগুলোতে আগামীতে চাহিদা বাড়বে বিভিন্ন সেবা খাতে। কর্মসংস্থান বাড়াতে ব্যক্তি খাতে বিনিয়োগ আকর্ষণে প্রণোদনার তাগিদ অর্থনীতিবিদদের। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। হেফাজতে ইসলাম ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক জানিয়েছেন, দেশের প্রচলিত আইন মেনে বিভিন্ন ইসলাম বিরোধী কাজের সমালোচনা করা যাবে তাদের সংগঠনে। দুপুরে রাজধানীর খিলগাঁওয়ে মাখজানুল মুলুম মাদ্রাসায় হেফাজতের ঢাকা মহানগর কমিটি ঘোষণা অনুষ্ঠানে তিনি আরও জানান, সকল রাজনৈতিক মতাদর্শের বাইরে গিয়ে ইসলাম প্রতিষ্ঠায় কাজ করবে হেফাজত। বর্তমানে নিজেদের সংগঠনে কোনো ধরনের কলহ নেই বলেও দাবি করেন মামুনুল হক। মাওলানা জুনায়েদ আল হাবিবকে সভাপতি এবং মাওলানা মামুনুল হককে মহাসচিব করে ঢাকা মহানগরীতে 133 সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদি সহ কেন্দ্রীয় নেতারা। কক্সবাজারের সম্পদ লুটকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নিয়েছেন আমরা কক্সবাজারবাসী সংগঠনের নেতারা। শনিবার বিকেলে সৈকতের দরিয়ানগরে অনুষ্ঠিত আমরা কক্সবাজারবাসী সংগঠনের বার্ষিক মিলন মেলায় নেতারা বলেন, কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে নিজেদের স্বার্থে বিশেষ মহল উন্নয়নের নামে অপরিকল্পিতভাবে কাজ করছে। এসব কাজের ফলে একদিকে কক্সবাজারের ঐতিহ্য নষ্ট হচ্ছে, অন্যদিকে ঘটছে পরিবেশ বিপর্যয়। ইসি এলাকা ঘোষিত উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে পৃথিবীর দীর্ঘতম সৈকত দখলের বিরুদ্ধে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতারা। মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফোরকান আহমেদ। পরে করোনায় সম্মুখ যুদ্ধে অবদান রাখায় 14 জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। এবার আরো কয়েকটি অনুষ্ঠানের খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট।
জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের 70,000 গৃহহীনের মাঝে ঘর বিতরণ মানবাধিকারের এক অনন্য উদাহরণ। জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত বঙ্গবন্ধু ও মানবাধিকার শীর্ষক রচনা প্রতিযোগিতার ভার্চুয়াল পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক বক্তব্য রাখেন। এই রচনা প্রতিযোগিতায় সারা দেশ থেকে 52,000 প্রতিযোগী অংশ নেয়। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ বলেছেন, বৈশ্বিক মহামারীতেও অর্থনৈতিক অগ্রগতির ধারা সচল থাকায় বিশ্বের বড় বড় সংস্থাগুলো বাংলাদেশের প্রশংসা করলেও একটি মহল নেতিবাচক প্রচারণা চালিয়ে যাচ্ছে। শনিবার দুপুরে রাজধানীর ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের 39তম বার্ষিক সাধারণ সভায় একথা বলেন তিনি। সভায় 38তম পরিচালনা পর্ষদের বার্ষিক প্রতিবেদন এবং 2020-21 অর্থবছরের অডিটর নিয়োগ ও পারিশ্রমিক নির্ধারণ করা হয়। ইউনিয়ন ভূমি সহকারী ও উপসহকারী কর্মকর্তাদের বেতন স্কেলের উপর স্থগিতাদেশ প্রত্যাহার না করলে কলম বিরতিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি। জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সমিতির নেতারা জানান, 2010 সালে এই কর্মকর্তাদের বেতন স্কেল উন্নীত করে প্রজ্ঞাপন জারি করা হয়, কিন্তু অজানা কারণে 2013 সালে তা আবারও স্থগিত করা হয়। মার্চের মধ্যে ওই স্থগিতাদেশ প্রত্যাহার সহ দাবি মানা না হলে বড় ধরনের কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। বাংলাদেশে বছরে 6,000-এর বেশি মানুষ সাপের কামড়ে মারা যায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ওঝা বা ঝাড়ফুঁকের উপর নির্ভর না করে আক্রান্ত ব্যক্তিকে সরাসরি সরকারি হাসপাতালে নিয়ে ভ্যাকসিন দিতে হবে। সকালে রাজধানীর একটি হোটেলে বিশ্ব এনটিডি দিবস উপলক্ষে আলোচনায় তারা জানান, বাংলাদেশে ক্রান্তীয় অবহেলিত রোগ বা এনটিডি-ভুক্ত রোগ 20টি। এর মধ্যে ডেঙ্গু ও চিকুনগুনিয়া এবং সাপে কাটা নিয়ন্ত্রণে এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। জিপিওর সিনিয়র পোস্টমাস্টার খন্দকার শাহানুর সাব্বিরের বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠানে অবৈধ কার্যক্রমের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়ন। জাতীয় প্রেস ক্লাবে ইউনিয়নের নেতাকর্মীরা জানান, শাহানুরের নানা রকম অবৈধ কার্যক্রমের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের সহসভাপতি ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 25 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইকবাল সান্টুর পক্ষ থেকে অসহায় ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। লালবাগ কেল্লার সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ইউরোস্টার হোম অ্যাপ্লায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন 2020। প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মাহমুদ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন হিসাব ও অর্থ বিভাগের পরিচালক রাবেয়া আহমেদ ও অতিরিক্ত পরিচালক তানভীর আহমেদ। বাংলাভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আবার একবার। এইচএসসি এবং সমমানের সবাই অটোপাস, এ নিয়ে বিরূপ মন্তব্য নয় আহ্বান প্রধানমন্ত্রীর। মার্চ-এপ্রিলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার আভাস। বিক্ষিপ্ত সংঘর্ষে তৃতীয় ধাপে 62 পৌরসভায় ভোট শেষ, বেশিরভাগই আওয়ামী লীগ জয়ী, কয়েক জায়গায় বিএনপির বর্জন। টিকার রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় কঠিন পরিস্থিতি, মোবাইল অ্যাপেও জটিলতা, অপপ্রচারে বিভ্রান্ত না হতে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকায় ওবায়দুল কাদের মির্জা কাদের সমঝোতা, 1 মাসের আলটিমেটাম, দাবি না মানলে বসুরহাটে আবারও আন্দোলনের হুঁশিয়ারি। আরও 1463 রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর, বাড়তি সুযোগ সুবিধায় স্বস্তির আশা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/বাংলাভিশন এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজে। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাই।